এভরিওয়ান। এই ক্লাসে আমরা সলিউবিলিটি প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট এবং প্রেডিকশন অফ প্রেসিপিটেট সম্বন্ধে পড়ব। প্রথমে আমরা জানবো যে সলিউবিলিটি প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি, মানে তার বেসিক ডেফিনেশন। অ্যাকচুয়ালি বেসিক ডেফিনেশন থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট বলতে কি বোঝায় এবং আমরা কিভাবে ক্যালকুলেট করব আর জিনিসটা কি, আর তার সাথে আয়নিক প্রোডাক্টের ডিফারেন্স কি, আয়নিক প্রোডাক্টেরও অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, আর প্রেসিপিটেট অ্যাকচুয়ালি কখন পড়ে, মানে এই দুটো বেসিক প্রিন্সিপাল মানে সলিউবিলিটি প্রোডাক্ট এবং আয়নিক প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কখন প্রেসিপিটেট পড়তে পারে সেই সম্বন্ধে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা দেখি সলিউবিলিটি প্রোডাক্টটা কি। সলিউবিলিটি প্রোডাক্ট মানে কি? সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি সলিউবিলিটি প্রোডাক্ট বোঝায় যে কোনো একটা পার্টিকুলার সলিড কম্পাউন্ড একটা গিভেন সলভেন্টে সর্বাধিক কতটা পরিমাণ সলিউবেল হতে পারে, মানে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন একটা পার্টিকুলার সলভেন্টে কতটা হতে পারে। আর এই যে সলভেন্টটা আমরা বলছি, এই সলভেন্টটা জেনারেলি আমরা ভেবে নিই সেটা হচ্ছে ওয়াটার। তাহলে পার্টিকুলার কোনো একটা সলিড কম্পাউন্ড কতটা পরিমাণ বা ম্যাক্সিমাম কতটা পরিমাণ ওয়াটারে ডিসোসিয়েট হতে পারে বা ওয়াটারে ডিজলভ হতে পারে, সেটাকেই আমরা সেটাকে অ্যাকচুয়ালি সলিউবিলিটি প্রোডাক্টের মাধ্যমে বার করি। আর এই যে নর্মাল মানে যে টার্মটা দিয়ে এটাকে আমরা নোটিফাই করি সেটা হচ্ছে কেএসপি এটা হচ্ছে শর্ট ফর্ম অফ সলিউবিলিটি প্রোডাক্ট। আর কেটা হচ্ছে ইন টার্মস অফ একটা কনস্ট্যান্ট, একটা ওয়ান কাইন্ড অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই এটাকে কেএসপি দ্বারা আমরা বলি। আচ্ছা, কেএসপি আলটিমেট যাকে মানে কিভাবে এটাকে এক্সপ্রেস করা হয় এটা আমরা পরে আসছি। তাহলে আলটিমেট এই দেখো যে সলিউবিলিটি প্রোডাক্টটা বলছি, তাহলে এই সলিউবিলিটি প্রোডাক্টটা ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট টার্ম মনে হচ্ছে, কারণ ম্যাক্সিমাম কোনো একটা কম্পাউন্ড কতটা ওয়াটারে সলিউবেল হবে সেটা তো ফিক্সড, সেটা তো আর ভেরিয়েবল হতে পারে না। তাহলে এটা হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট টার্ম। এবং এই যে পুরো জিনিসটা বলছি এটা তার মানে কি মনে হচ্ছে না এটা এক ধরনের একটা স্যাচুরেটেড সলিউশনের কন্ডিশন? কারণ একটা সলিড যে ম্যাক্সিমাম পরিমাণ যদি কোনো একটা সলভেন্ট বা ওয়াটারে ডিসোসিয়েট করতে পারে সেটাই হচ্ছে তার স্যাচুরেশন লেভেল, কারণ তার থেকে বেশি পরিমাণে সে ডিজলভ হতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে তার থেকে কম পরিমাণে নিলেও তার থেকে কম পরিমাণে ডিজলভ করলেও আমরা সেই কন্ডিশনটাকে নিচ্ছি না। তাহলে আলটিমেট আমরা যেটা নিচ্ছি কি ম্যাক্সিমাম ওই সলিডটা কোনো একটা সলভেন্টে কতটা পরিমাণে ডিজলভ হতে পারে সেটাই তার করসপন্ডিং যে ভ্যালুটা আসছে সেখান থেকে আমরা বার করছি সলিউবিলিটি প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্যাচুরেটেড সলিউশন। তাহলে এটা আমায় মনে রাখতে হবে যে সলিউবিলিটি প্রোডাক্ট আমরা যখন বার করছি তাহলে সেটা হচ্ছে একটা স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আমরা বার করছি, সেটা আনস্যাচুরেটেড নয় অথবা সেটা সুপার স্যাচুরেটেডও নয়, তাহলে সেটা একটা স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, এবার আমরা দেখতে পাবো তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট কি সবসময়ের জন্য কনস্ট্যান্ট? যদিও এটা একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ এটা আমরা বার করছি একটা স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে অথবা ম্যাক্সিমাম কতটা পরিমাণে সলিউবেল হবে তার জন্যে বার করছি, তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট নিঃসন্দেহে একটা কনস্ট্যান্ট টার্ম। কিন্তু এটাও আমায় দেখতে হবে যে কোনো একটা সলিড কম্পাউন্ড, কোনো একটা পার্টিকুলার সলভেন্ট, সে ফর এক্সাম্পল ওয়াটার, যদি সেখানে একটা ফিক্সড কোয়ান্টিটিতে সলিউবেল হয়, সেই সলিউবিলিটিটাকে কিন্তু আমরা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে বাড়াতেও পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে নর্মাল সুগার একটা সলিউশন, তোমরা নর্মাল যদি সুগার কোনো এক জলে অ্যাড করে গুলতে থাকো, কিছুটা সময় পরে গিয়ে দেখবে যে আর বেশি পরিমাণে সুগার অ্যাড করা সত্ত্বেও সেটা আর জলে গুলছে না। তাহলে ওটা হচ্ছে ওর স্যাচুরেশন লেভেলে চলে এসছে। তাহলে ওই সময় যে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন টার্মগুলো আসবে তার থেকেই আমরা সলিউবিলিটি প্রোডাক্ট বার করতে পারছি। কিন্তু এবার যদি আমি পুরো সলিউশনটাকে অল্প পরিমাণে হিট করতে শুরু করি, তাহলে দেখবে যে দানাগুলো, যে সুগার কিউবগুলো, সুগারের যে দানাগুলো দেখবে দ্রবীভূত হয়নি, সেগুলো দেখবে ধীরে ধীরে আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যায় যখন আমরা টেম্পারেচার বাড়াই। তাহলে এটার মাধ্যমে আমরা কি জানতে পারছি যে যত আমরা টেম্পারেচার বাড়াবো বা যত হিট করব সলিউবিলিটি তত বাড়বে। তাহলে সলিউবিলিটি যদি বাড়ে তাহলে সলিউবিলিটি প্রোডাক্টটাও আমার বাড়বে। কিন্তু এটা আমায় মনে রাখতে হবে পার্টিকুলার একটা টেম্পারেচারে যদি আমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করে দিই, ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেন্টিগ্রেড আমি টেম্পারেচারটাকে আমি কনস্ট্যান্ট করলাম, তাহলে কোনো একটা কম্পাউন্ড সে ফর এক্সাম্পল বি, তার কিন্তু সলিউবিলিটি প্রোডাক্ট অথবা কেএসপি যদি আমি বলি তাহলে সেটা কিন্তু কনস্ট্যান্ট টার্মই হবে। যদি আমি টেম্পারেচারটাকে ভ্যারি করাই, যদি আমি টেম্পারেচারটাকে ভ্যারি করাই অথবা চেঞ্জ করাই, যদি আমি টেম্পারেচারকে চেঞ্জ করাই তখন কিন্তু কেএসপি আমার চেঞ্জ হতে পারে বা কেএসপি চেঞ্জ হবে। কিন্তু যদি আমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি তাহলে ফর এ পার্টিকুলার কম্পাউন্ড তার সলিউবিলিটি প্রোডাক্টটা কিন্তু সবসময়ের জন্যই কনস্ট্যান্ট হবে। এবার আমরা সিম্পল কয়েকটা জাস্ট এক্সাম্পল দেখতে চাইছি।
ফর এক্সাম্পল আমরা নিচ্ছি এজিসিএল সলিড। ফর এক্সাম্পল এজিসিএল সলিড জলে যদি আমার ডিসোসিয়েট করে, ওয়াটার ডিসোসিয়েট করে, তাহলে কি তৈরি হবে? এজি প্লাস আর সিএল মাইনাস। আমি ধরে নিচ্ছি যে এজিসিএল হচ্ছে এস পরিমাণ সলিউবেল, বা এর সলিউবিলিটি হচ্ছে এস, তাহলে এজি প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? এস। আর ঠিক একই রকম ভাবে সিএল মাইনাস এর কনসেন্ট্রেশন কত হবে? এস। তাহলে কেএসপি এর ভ্যালু কত হবে? কেএসপি ইকুয়ালস টু তাহলে আমার আসবে কনসেন্ট্রেশন অফ এজি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস, তাহলে ইকুয়ালস টু কি হবে? এস স্কোয়ার, এস ইন্টু এস, এস স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা এক্সাম্পল করতে পারি, সেটা হচ্ছে এল ওইচ হোল 3 ফর এক্সাম্পল। তাহলে এল ওইচ হোল 3 যদি ডিসোসিয়েট করে, তাহলে আমরা কি পাবো? অ্যালুমিনিয়াম 3 প্লাস পাবো, প্লাস 3 ওইচ মাইনাস পাবো। এখান থেকে আমি যদি বলি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটি হচ্ছে এস, তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস এর কনসেন্ট্রেশন হবে এস, আর ওইচ মাইনাস এর কনসেন্ট্রেশন কি হবে? 3s। তাহলে কেএসপির ভ্যালুটা কি আসবে? কেএসপির ভ্যালুটা আসবে কনসেন্ট্রেশন অফ অ্যালুমিনিয়াম 3 প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস হোল কিউব। এই কিউবটা কি করে কেন আসছে? কারণ আলটিমেট যে কেএসপির ডেফিনেশন অথবা সলিউবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন, সেই কেএসপি ইকুয়ালস টু আমরা কি বলছি? কেএসপি ইকুয়ালস টু হচ্ছে multiplication of ions concentration, but dissociated ions concentration raised to the power the coefficient। মানে কি? মানে প্রোডাক্ট সাইডে যে কটা আমার আয়ন থাকছে, সেই আয়নের কনসেন্ট্রেশন হবে, এবং তাদের পাওয়ারে কি বসবে? তাদের পাওয়ারে বসবে কোএফিসিয়েন্ট গুলো। কোএফিসিয়েন্ট কোনগুলো? ফর এক্সাম্পল এখানে যেরকম তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম 3 প্লাস, এখানে যেমন তৈরি হয়েছে ওইচ মাইনাস, তাহলে কোএফিসিয়েন্ট কি? এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 আর এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3। তাহলে কেএসপি যখন হচ্ছে, তাহলে কি হবে? কনসেন্ট্রেশন অফ অ্যালুমিনিয়াম 3 প্লাস হবে আর কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস হবে। তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাসের পাওয়ারে কি বসবে? 1, কারণ অ্যালুমিনিয়াম 3 প্লাসের কোএফিসিয়েন্ট ছিল 1। আর ওইচ মাইনাসের পাওয়ারে কি বসবে? 3, কেন? কারণ ওইচ মাইনাসের কোএফিসিয়েন্ট ছিল 3। তাহলে কেএসপির যে সংজ্ঞাটা হলো, সেটা হলো যে আমরা ডেফিনেশনটা এরকম ভাবেও বলতে পারি যে কেএসপি মানে সলিউবিলিটি প্রোডাক্ট হলো আলটিমেট যে প্রোডাক্ট অফ দ্য কনসেন্ট্রেশনস অফ আয়ন্স, and each concentration is raised to the power which is equal to the coefficient of that corresponding ion in a balanced equation। মানে কি আলটিমেট আমার যে আয়ন্স গুলো তৈরি হচ্ছে, সেই আয়ন্সের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন হবে, কিন্তু সেই কনসেন্ট্রেশনের পাওয়ারে কি থাকবে? সেই আয়নগুলোরই, সেই করসপন্ডিং আয়নগুলোরই কোএফিসিয়েন্ট, এইগুলো আমার পাওয়ারে যোগ হবে। কিন্তু এটাকে একটা ব্যালেন্সড ইকুয়েশন, যেরকম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটাই অ্যালুমিনিয়াম আর 3টে ওইচ মাইনাস তৈরি হচ্ছে, তাহলে এইরকম একটা ব্যালেন্সড ইকুয়েশন আগে ভাবতে হবে, তারপরে আমি সেখান থেকে করতে পারবো। আমরা আর একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল Al2SO4 হোল 3। তাহলে Al2SO4 হোল 3 ক্ষেত্রে কি হবে? এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন যদি আমি করি, তাহলে আমি পাবো 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। এখন আমি ধরে নিই Al2SO4 হোল 3 এর সলিউবিলিটি হচ্ছে আমার S, তাহলে আমি সেখান থেকে অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশন কি পাবো? 2s, আর সালফেটের কনসেন্ট্রেশন আমি পাবো 3s। তাহলে এখন যদি আমি কেএসপি বার করি অথবা সলিউবিলিটি প্রোডাক্ট বার করি, তাহলে তার এক্সপ্রেশনটা হবে কেএসপি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ অ্যালুমিনিয়াম 3 প্লাস হোল স্কোয়ার, কারণ এর কোফিসিয়েন্ট হচ্ছে 2 আর সালফেটের কোফিসিয়েন্ট যেহেতু 3, তাই এখানে হবে আমার SO4 2 মাইনাস এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হোল 3। তাহলে আমি কি পাচ্ছি? এখানে 2s এর হোল স্কোয়ার ইন্টু পাবো আমি 3s এর হোল স্কোয়ার, সরি 3s হোল কিউব। তাহলে আমি এখান থেকে কি কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 4 ইন্টু এখানে পাবো 27, আর টোটাল এসটা কত আসবে? টোটাল এসটা আসছে s টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে আমি টোটাল পাবো 108 s টু দি পাওয়ার 5। তাহলে এটা আমার আছে টোটাল সলিউবিলিটি প্রোডাক্ট, যদি আমার এসটা সলিউবিলিটি হিসেবে আমি ভেবে নিতে পারি। এরপরে আমরা একটা জেনারেল কনক্লুশন আনতে চাইছি, কারণ এগুলো আমরা এক্সাম্পল করছি। তাহলে জেনারেল কনক্লুশন আমরা বলছি যে ফর এক্সাম্পল একটা সলিড, সেটা হচ্ছে AX আর BY, যেখানে আমি এটাকে কি ধরছি? এটাকে ধরছি আমি ক্যাটায়ন ফর এক্সাম্পল, আর বিটাকে ধরছি আমি অ্যানায়ন। তাহলে এ যদি ডিসোসিয়েট করে এই কম্পাউন্ডটা, তাহলে কি তৈরি হবে? X হবে A, Y মাইনাস, সরি Y প্লাস, প্লাস কি হবে? Y B X মাইনাস, এটা তৈরি হবে। তা আমি ধরে নিলাম যে X BY এর সলিউবিলিটি S, তাহলে কনসেন্ট্রেশন অফ E কত তো হবে? S হবে, আর কনসেন্ট্রেশন অফ BX মাইনাস হবে S। তাহলে আমি যদি এর কেএসপি বার করি, তাহলে এর কেএসপি কি হবে? কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার Y প্লাস হোল টু দি পাওয়ার X
আর কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার এক্স মাইনাস হোল টু দি পাওয়ার এস, তাহলে ইকুয়ালস টু কত হবে, এস টু দি পাওয়ার সরি এক্স এস টু দি পাওয়ার, এটা এক্স এস হবে, এটা এস হবে না, এটা এক্স এস, এটা ওয়াই এস হবে। আমি একটু বলতে ভুল করেছিলাম, কারণ যেহেতু স্টয়শিওমেট্রিটা আছে তাই স্টয়শিওমেট্রিটা ওরম ভাবে আমায় ধরতে হবে। যেরকম এখানে হয়েছিল 2s আর 3s, এখানে যেরকম আমি 2s আর 3s ধরেছি আগের এক্সাম্পলে, এখানেও এটা হবে এক্স এস আর ওয়াই এস, অ্যাকচুয়ালি আমি শুধু এস ধরে ফেলেছিলাম। তাহলে এটা হবে এক্স এস টু দি পাওয়ার এক্স, আর এটা কি হবে তাহলে ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই। তাহলে ইকুয়ালস তাহলে কি হবে আমার, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই অ্যান্ড এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এটা আমার হচ্ছে একটা ফাইনাল ফর্মুলা। যদি আমার কোনো কম্পাউন্ড এ এক্স বিওয়াই হয়, এর মাধ্যমে আমরা ইন জেনারেল যে কোনো কম্পাউন্ডের সলিবিলিটি প্রোডাক্ট বার করতে পারবো ইন শর্ট ফর্ম। তার সলিবিলিটি প্রোডাক্ট হবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, যেখানে এক্সটা কি ক্যাটায়নের কোএফিসিয়েন্ট, ওয়াইটা হচ্ছে অ্যানায়নের কোএফিসিয়েন্ট অ্যান্ড এসটা হচ্ছে আমার সলিবিলিটি। এবারে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন করি, একটা বা দুটো অ্যাপ্লিকেশন একটু দেখতে চাইছি যাতে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হতে পারে। ফর এক্সাম্পল তোমাকে একটা হয়তো কোশ্চেন দেওয়া হলো যে সলিউবিলিটি অফ এজিসিএল, সিলভার ক্লোরাইড দেওয়া হয়েছে তোমায়, এবং তার সলিউবিলিটি দেওয়া আছে সেটা হচ্ছে 0.0015 গ্রাম পার ডেসিমিটার কিউব। এখন তোমাকে হয়তো বার করতে দিয়েছে ক্যালকুলেট দ্য সলিউবিলিটি প্রোডাক্ট। তাহলে কিভাবে বার করবে, একদম সহজ জিনিস, সেটা হচ্ছে আমার কাছে সলিউবিলিটি বলা আছে। তাহলে আমি প্রথমেই করছি অ্যাজ পার ইকুয়েশন আমি দেখে নিচ্ছি যে এজিসিএল, এজিসিএল যদি থাকে তাহলে এজিসিএল যদি ডিসোসিয়েট হয় কি তৈরি হবে, এজি প্লাস আর সিএল মাইনাস। তাহলে এখানে বলছে এজিসিএল এর সলিউবিলিটি যদি এস হয় তাহলে এজি প্লাস এর কনসেন্ট্রেশন হবে এস আর সিএল মাইনাস এর কনসেন্ট্রেশন হবে এস, একদম সিম্পল। তাহলে আমার কেএসপি কি হবে, কেএসপি হবে কনসেন্ট্রেশন অফ এজি প্লাস টু দি পাওয়ার 1 কারণ স্টয়শিওমেট্রি 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ সিএল মাইনাস টু দি পাওয়ার 1 কারণ স্টয়শিওমেট্রি সিএল মাইনাস এর 1, তাহলে ইকুয়ালস টু কি হবে এ স্কোয়ার। এবং এস ভ্যালুটা তো আমার কাছে গিভেন, তাহলে এস ভ্যালু আমার যদি গিভেন হয় তাহলে আমি এটা বসিয়ে দিতে পারি 0.0015 সরি হোল স্কোয়ার, এটা আমি বসিয়ে দিতে পারি। কিন্তু এইটুকু যদি আমি করি তাহলে অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা ভুল হচ্ছে। কেন, কারণ আমি যখন সলিউবিলিটি প্রোডাক্ট বার করব, এইটা আমার মনে রাখতে হবে, যখন আমি সলিউবিলিটি প্রোডাক্ট বার করব এদের যে কনসেন্ট্রেশন টার্মগুলো হবে সেই কনসেন্ট্রেশন টার্মটাকে আমায় হতে হবে মোল পার লিটারে, এই কনসেন্ট্রেশন টার্মটাকে আমার হতে হবে মোল পার লিটারে। তাহলে এখন প্রথমে তোমাকে মনে করো যে এসটা দিয়েছিল, সেই এসটা কি ছিল, এই এসটা ছিল 0.0015 গ্রাম পার ডেসিমিটার কিউবিক। এখন গ্রাম পার ডেসিমিটার কিউবিক মানে কি, ডেসিমিটার কিউবিক মানেই তো লিটার, তাহলে গ্রাম পার লিটার এলো, কিন্তু আমাকে এটা কিসে বার করতে হবে, মোল পার লিটার। তাহলে আমার এজিসিএল এর মলিকুলার ওয়েট দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। এজিসিএল এর মলিকুলার ওয়েট হচ্ছে 143.5, তাহলে আমার অ্যাকচুয়ালি মোল পার লিটারে যদি আসে তাহলে সেটা আমার আসবে 0.0015 ডিভাইডেড বাই 143.5, তাহলে এটা কিসে চলে আসবে, এটা আসবে আমার মোল পার লিটার। তাহলে আমাকে যদি এ স্কোয়ার করতে হয় এইটা আমি করতে পারবো না, কারণ আমি আবারও বললাম যে যখন আমরা সলিউবিলিটি প্রোডাক্ট বার করব তখন কিন্তু আমার কনসেন্ট্রেশনের যে টার্মগুলো থাকবে সেগুলো কিন্তু সবই মোল পার লিটারে থাকতে হবে, অন্য কোনো ইউনিটে থাকলে কিন্তু চলবে না, এটা আমায় মাথায় রাখতে হবে। তাই অন্য কোনো ইউনিটে দিলে আমি যখন সেটাকে মোল পার লিটারে কনভার্ট করে নেব। তাই এবারে এ স্কোয়ার যখনই আসলো আমার, সেই এ স্কোয়ারটাকে আমি কি করছি তাহলে 0.0015 ডিভাইডেড বাই 143.5, যেই কোয়ান্টিটিটা আসবে তার হোল স্কোয়ার করব, তাহলে এটাই আসবে আমার টোটাল সলিউবিলিটি প্রোডাক্ট। আর এর অল ওভার যেটা আসবে সেটা হচ্ছে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, প্রায় অ্যান্সারটা আসবে প্রায় 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এবারে আমরা আর একটা কোশ্চেন দেখি, প্রায় সিমিলার ওয়ান কাইন্ড অফ এইরকম প্যাটার্নেরই আর একটা কোশ্চেন। মনে করো তোমায় দেওয়া আছে দ্য সলিউবিলিটি প্রোডাক্ট, মানে আমার কেএসপি ভ্যালু দেওয়া আছে, আগেরটা কিন্তু সলিউবিলিটি দেওয়া ছিল,
এই প্রশ্নটাতে আমার সলিউবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে মানে কেএসপি দেওয়া আছে অফ CaF2 মানে কি আমার ক্যালসিয়াম ফ্লোরাইড দেওয়া আছে। তার সলিউবিলিটি প্রোডাক্টটা কত বলা আছে, এখানে বলা আছে 4.9 ইন্টু 10⁻⁻11। তাহলে এটা আমার সলিউবিলিটি প্রোডাক্ট বলা আছে। এবার কি বলছে এখানে তোমাকে সলিউবিলিটি মনে করো বার করতে চেয়েছে, বার করতে দিয়েছে, তোমায় চেয়েছে যে এর সলিউবিলিটি কত হবে। তাহলে সলিউবিলিটি মানে কি আমার এস বার করতে দিয়েছে। সিমিলার টাইপ অ্যান্সারটা আমরা কিরকম ভাবে করবো, তাহলে সিমিলার। ক্যালসিয়াম ফ্লোরাইড মনে করছি আমরা ডিসোসিয়েট হচ্ছে, তাহলে কি হবে, ক্যালসিয়াম 2+ তৈরি হবে আর 2F- তৈরি হবে। তাহলে ধরে নিচ্ছি ক্যালসিয়াম ফ্লোরাইডের সলিউবিলিটি এস, তাহলে ক্যালসিয়াম 2+ এর কনসেন্ট্রেশন হবে এস এবং F- এর কনসেন্ট্রেশন হবে 2s, কারণ এর স্টয়চিওমেট্রি 2 আছে। তাহলে কেএসপিটা কত আসবে, কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম 2+ ইন্টু আসবে আমার কনসেন্ট্রেশন অফ F- এর হোল স্কোয়ার, তাহলে আমার আসবে এস ইন্টু কি আসবে 2s এর হোল স্কোয়ার, তাহলে অল ওভার আমার আসবে 4s কিউব। এবার দেখো কেএসপি ইকুয়ালস টু 4s কিউব আমার চলে এসছে। এবার আমার তো এটা বলাই আছে যে সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে 4.9 ইন্টু 10⁻11। তাহলে আমি এটা লিখতে পারি যে কেএসপি ইকুয়ালস টু আমার আসছে 4s কিউব ইকুয়ালস টু হচ্ছে আমার 4.9 ইন্টু 10⁻11, এইটুকু আমি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এস পেয়ে যাবো। তাহলে এখান থেকে বাই ক্যালকুলেশন আমরা যদি এস বার করি, তাহলে আমার এসটা কত আসবে, এসটা আসবে আমার 2.3 ইন্টু 10⁻⁻4 কিসে আসবে, ইউনিট মোল পার লিটারে। কারণ আমি আবারও বললাম যে সলিউবিলিটি যদি মোল পার লিটারে থাকে তবেই আমি কিন্তু সলিউবিলিটি প্রোডাক্ট বার করতে পারছি। যদি আমার অন্য ইউনিটে থাকে তাহলে আমি কিন্তু আমাকে মোল পার লিটারে সেটাকে কনভার্ট করতে হবে। তাই যখন আমার কেএসপি ভ্যালু দেওয়া আছে সেখান থেকে যখন আমরা সলিউবিলিটি পাবো তার ইউনিটটা কি হবে, মোল পার লিটার। তাহলে তার অ্যান্সারটা আসবে এই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে 2.3 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এই কোশ্চেনটা হয়তো তোমায় ঘুরিয়ে দিতে পারে যে সলিউবিলিটিটাকে বার করো, যদি তোমাকে বলে যে সলিউবিলিটিটাকে বার করো ইন গ্রাম পার লিটার, যদি বলে ইন গ্রাম পার লিটারে বার করো, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু সলিউবিলিটি মানে যা মোল পার লিটারে যখন আছে সেক্ষেত্রে কিন্তু এর মলিকুলার ওয়েটটাকে আমায় বার করতে হবে। মলিকুলার ওয়েট বার করার পরে সেটাকে আমায় কনভার্ট করতে হবে। যদি আমি কনভার্ট না করি তাহলে কিন্তু হবে না, কারণ আমায় আসবে যেটা সেটা হচ্ছে মোল পার লিটারে আসবে। তখন আমাকে যদি গ্রাম পার লিটারে বার করতে দেয় তাহলে আমি মলিকুলার ওয়েট দিয়ে সেটাকে গুণ করে আমায় বার করতে হবে। আচ্ছা, এবার আমরা মোটামুটি সলিউবিলিটি প্রোডাক্ট সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আয়নিক প্রোডাক্টটা কি। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট আমরা জানতে পেরে গেছি যে এটা ওয়ান কাইন্ড অফ একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা কি ডিটারমাইন করছে যে কোনো একটা পার্টিকুলার সলিড কোনো একটা পার্টিকুলার সলভেন্টে ম্যাক্সিমাম কতটা সলিউবল হতে পারে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। আর এই যে সলভেন্টের জেনারেলি আমরা ওয়াটার নিয়ে থাকি। তাহলে এটাই হচ্ছে এক ধরনের বলতে পারো যে স্যাচুরেটেড সলিউশন। কিন্তু আয়নিক প্রোডাক্ট মানে কি, বা আয়নিক প্রোডাক্টকে আমরা কিভাবে বার করব। দেখো আয়নিক প্রোডাক্ট আর সলিউবিলিটি প্রোডাক্টের যদি আমরা বলি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে কি ডিফারেন্স আছে, কোনো ডিফারেন্স নেই। যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ধরি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তাহলে আমরা বলবো কেএসপি ইজ অলমোস্ট সিমিলার টু কিউ, যেখানে কিউটাকে আমরা বলছি আয়নিক প্রোডাক্ট। যেরকম আমরা কেএসপি দিয়ে সলিউবিলিটি প্রোডাক্টকে নোটিফাই করছি সেরকম কিউ দিয়ে আমরা আয়নিক প্রোডাক্টকে নোটিফাই করছি। যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের বেসিসে বলি তাহলে আমরা বলবো এখানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু ডিফারেন্সটা কিসে, ডিফারেন্সটা দেখো যদি আমরা বলি তাহলে যখন ডেফিনেশনটা পড়বে তখন বুঝতে পারবে। বলছে দ্য প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশনস অফ আয়নস, যেটা কিনা আমার সলিউবিলিটি প্রোডাক্টের ক্ষেত্রেও সত্যি, ইন এ গিভেন সলিউশন টেকিং দ্য স্টয়চিওমেট্রি ইন অ্যাকাউন্ট। মানে যদি আমরা ভাবি যে এটার সাথে তাহলে সলিউবিলিটি প্রোডাক্টের ডিফারেন্স কি, আমি বুঝতেও পারছি না কি। কিন্তু এই কথাটা দেখো আয়নস প্রেজেন্ট ইন এ গিভেন সলিউশন যখনই বলছে তখনই আমাকে বুঝে নিতে হবে যে আয়নিক প্রোডাক্টের সাথে সলিউবিলিটি প্রোডাক্টের ডিফারেন্সটা কি। সেটা হলো সলিউবিলিটি প্রোডাক্ট দেখো আমরা ভাবছি এটা শুধুমাত্র একটা স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে। কেন এটা ভাবছি, কারণ আমরা বলেই দিয়েছি যে সলিউবিলিটি প্রোডাক্ট নিয়ে আমরা তখনই ভাববো যখন কিনা সলিডটা আমার ম্যাক্সিমাম পোর্শন বা ম্যাক্সিমাম কতটা পার্টিকুলার একটা সলভেন্টে সলিউবল হচ্ছে। কিন্তু আয়নিক প্রোডাক্টটা কি বলছে, আয়নিক প্রোডাক্টটা বলছে অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন কি ইন এ গিভেন সলিউশন। তাহলে এটা বলছে একটা প্রেজেন্ট কন্ডিশন, এটা আমার কাছে একটা প্রেজেন্ট কন্ডিশন। প্রেজেন্ট কন্ডিশন মানে কি,
মানে হচ্ছে, মনে করো তোমাকে একটা সলিউশন দেওয়া হলো, সেটা তো স্যাচুরেটেড নাও হতে পারে, সেটা আনস্যাচুরেটেড হতে পারে, সেটা স্যাচুরেটেডও হতে পারে, সেটা সুপার স্যাচুরেটেডও হতে পারে। তাহলে সেই পার্টিকুলার সলিউশনটার ক্ষেত্রে যে কনসেন্ট্রেশনের প্রোডাক্ট দিয়ে ভ্যালুটা বেরোবে, সেটা কিন্তু সলিউবিলিটি প্রোডাক্ট নয়, সেটা কিন্তু আয়নিক প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট সবসময়ের জন্যই একটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে। কেন? কারণ আমরা সবসময়ের জন্যই বলছি এটা একটা স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে বার করছি, কারণ ম্যাক্সিমাম সলিডটা কতটা বেশি, কতটা কোন একটা পার্টিকুলার সলভেন্টে সলিউবল, সেটাই আমরা বার করছি। কিন্তু আয়নিক প্রোডাক্টের ক্ষেত্রে তা নয়। আয়নিক প্রোডাক্ট আমরা কি বার করছি? অ্যাকচুয়াল কনসেন্ট্রেশনে গিভেন সলিউশন, মানে প্রেজেন্ট কন্ডিশনটা আমার কাছে কি আছে আমি সেটা দেখতে চাইছি। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কাছে ভেরিয়েবল, এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট টার্ম নয়। মানে কি? তোমাকে যেরকম সলিউশন দেওয়া হবে তার বেসিসে তার আয়নিক প্রোডাক্ট চেঞ্জ হবে। তোমাকে যদি সলিউশনটা দেওয়া হয় সেটা আনস্যাচুরেটেড, মানে খুব কম পরিমাণে সলিউট আমার সলভেন্টে ডিজলভ করা আছে, তাহলে তার আয়নিক প্রোডাক্ট কম হবে। মনে করো কোনো একটা সলিউশন সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন হয়ে গেছে, কোনো একটা সলিউশন মানে সেটা হচ্ছে আমার স্যাচুরেটেড সলিউশন হয়ে গেছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কেএসপিও যা হবে তার ক্ষেত্রে কিউও তাই হবে। কারণ কিউ মানে কিউ সেক্ষেত্রেও কি স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে যা হবে, কেএসপিটাও তাই হচ্ছে, কারণ কেএসপি তো সবসময়ের জন্য আমরা স্যাচুরেটেড সলিউশনের জন্যই বার করছি। আর কিউটা কি? কিউটা যে কোনো সলিউশনের জন্য বার করছি, কিন্তু যখন স্যাচুরেটেড হবে তাহলে কেএসপির সাথে মিলে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে যদি সুপার স্যাচুরেটেড সলিউশন হয়, তার ক্ষেত্রেও কিন্তু আমার সলিউবিলিটি প্রোডাক্ট, আমার কেএসপি যেটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু আমার আয়নিক প্রোডাক্ট চেঞ্জ হবে। তাহলে এটা শুধুমাত্র মাথায় রাখবে যে আয়নিক আর সলিউবিলিটি প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স। সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে একটা স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আমরা বার করছি, যেটা কিনা একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ এটা বোঝায় ম্যাক্সিমাম কোনো একটা সলিড কম্পাউন্ড একটা পার্টিকুলার সলভেন্টে কতটা ডিজলভ করছে। ওয়্যারাজ আয়নিক প্রোডাক্টটি বোঝাচ্ছে একটা অ্যাকচুয়াল কনসেন্ট্রেশন ইন গিভেন সলিউশন, মানে প্রেজেন্ট কন্ডিশন বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট টার্ম হবে না, এটা একটা ভেরিয়েবল টার্ম হবে, কারণ এক্ষেত্রে সলিউশনটা আনস্যাচুরেটেডও হতে পারে, স্যাচুরেটেডও হতে পারে, অথবা সুপার স্যাচুরেটেডও হতে পারে। এবারে আমরা দেখবো যে এই দুটো প্রিন্সিপাল রেসপেক্টে অ্যাকচুয়ালি প্রেসিপিটেট কখন পড়বে বা প্রেসিপিটেশনের কন্ডিশন কি। দেখো তিনখানা কন্ডিশন হতে পারে। তাহলে প্রথম কন্ডিশনটা আমরা বলি যে কেএসপি ভ্যালু মনে করো আমার ইকুয়ালস টু কিউ হলো। তাহলে এই কন্ডিশনটা কি হবে? এই কন্ডিশনটা হবে আমার স্যাচুরেটেড সলিউশন, তাই না? কারণ কেএসপি তো সবসময়ের জন্যই আমার স্যাচুরেশনকে বলছে। আর কিউ কি? কিউ যখনই কেএসপির সাথে মিলছে, কিউটা কি? কিউটা হচ্ছে আমার প্রেজেন্ট, এটা তো আমার প্রেজেন্ট কন্ডিশন বা প্রেজেন্ট সিচুয়েশন বলতে পারো। তাহলে প্রেজেন্ট সিচুয়েশন যখনই আমার কেএসপির সাথে মিলে যাচ্ছে, তাহলে আমি কি বলবো? এটা একটা স্যাচুরেটেড সলিউশন। এখন হতে পারে আমার কেএসপি ভ্যালুটা গ্রেটার দ্যান কিউ। তাহলে এবার তোমায় ভাবতে হবে, দেখো কেএসপি মানে কি? এটা সলিউবিলিটি প্রোডাক্ট যেটা কিনা স্যাচুরেটেড কন্ডিশনকে ডিটারমাইন করে। আর কিউটা কি? আমার প্রেজেন্ট কন্ডিশন। তাহলে প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে কেএসপির থেকে কম হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি? অ্যাকচুয়ালি কন্ডিশনটা হচ্ছে আমার আনস্যাচুরেটেড সলিউশন। কারণ তুমি যদি ঠিক করে ভাবো, তাহলে এটা দেখো দুটোর ক্ষেত্রেই, কিউ অথবা কেএসপি দুটোই ক্ষেত্রে কি প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশনস অফ আয়ন্স, মানে যে আয়নগুলো তৈরি হচ্ছে তাদেরই তো কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন। তাহলে কিউ এর যখন ভ্যালুটা কম হচ্ছে, তার মানে কি কনসেন্ট্রেশনটা কম আছে, তার মানে কম পরিমাণে ওখানে সলিউবেল আছে। তাহলে এটা হচ্ছে কি আনস্যাচুরেটেড সলিউশন। আর একটা কন্ডিশন হতে পারে, সেটা কি? সেটা হচ্ছে কেএসপি লেস দ্যান কিউ। তাহলে আমার প্রেজেন্ট সিচুয়েশন যেটা আছে সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের থেকেও বেশি পরিমাণে কনসেন্ট্রেশন আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সুপার স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড সলিউশন। তাহলে অ্যাকচুয়ালি প্রেসিপিটেশন কন্ডিশনটা কি? যখন বেশি পরিমাণে সলিউট আমার কোনো সলভেন্টে ডিজলভ করা আছে তবেই তো সে প্রেসিপিটেট করতে পারবে, তার আগে তো আর প্রেসিপিটেট করবে না। একটা আনস্যাচুরেটেড সলিউশন কেন প্রেসিপিটেশন দিতে যাবে? কারণ সে তো কম পরিমাণেই সলিউবেল। তাহলে প্রেসিপিটেশন কন্ডিশনের ক্ষেত্রে কি হতে পারে? প্রেসিপিটেশন কন্ডিশন আমরা বলবো এটা হচ্ছে আমার প্রেসিপিটেশন কন্ডিশন, যেটাকে আমরা কি বলছি? যে যখন আয়নিক প্রোডাক্ট আমার সলিউবিলিটি প্রোডাক্টের থেকে বেশি হয়ে যাবে অথবা সমান হবে। সমানটাকে আমরা কেন বলি? এই জায়গাটাকে আমরা কেন বলছি? এই জায়গাটাকে আমরা এই কারণে বলছি, তার এটা হচ্ছে আমার প্রেসিপিটেশন স্টার্টস। তাহলে এখানে আমার প্রেসিপিটেশন তৈরি হবে। আর প্রেসিপিটেশনটা পড়বে তাহলে কখন? প্রেসিপিটেশনটা পড়বে যেই কিউ ভ্যালুটা আমার কেএসপি কে ওভারকাম করে যাচ্ছে। তাহলে আমার যদি কোনো অঙ্ক দেয় তখন আমরা এই কন্ডিশনটাই ধরে করব, কারণ আমরা গ্রেটার দ্যান ধরে করব না। অ্যাকচুয়ালি কন্ডিশনটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু।
তাহলে আলটিমেট জিনিসটা কি হলো, কেএসপি যদি আমার কিউ এর সাথে সমান হয় তাহলে আমি সেটাকে বলছি স্যাচুরেটেড সলিউশন, কারণ কেএসপি সবসময়ের জন্যই স্যাচুরেটেড সলিউশনকে ডিটারমাইন করছে। আর কিউ আমার হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন, তাহলে প্রেজেন্ট সিচুয়েশন যখন কেএসপির সাথে মিলে যাচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড সলিউশন। প্রেজেন্ট সিচুয়েশন কিউ মানে আয়নিক প্রোডাক্টটা যদি আমার কেএসপি মানে সলিবিলিটি প্রোডাক্টের থেকে কম হয় তাহলে নিঃসন্দেহে সেটা হবে আনস্যাচুরেটেড সলিউশন। কারণ তার মানে আমি বুঝতে পারছি আয়নিক প্রোডাক্ট হচ্ছে আমার সলিবিলিটি প্রোডাক্টের থেকে কম, তার মানে কি প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন অফ আয়ন্সের যে প্রোডাক্টটা বা মাল্টিপ্লিকেশনটা সেটা কি হচ্ছে, কেএসপিটা বেশি হচ্ছে কিউ এরটা কম হচ্ছে, তার মানে প্রেজেন্ট সিচুয়েশনে কনসেন্ট্রেশন অফ আয়ন্স কম আছে, তার মানে কম পরিমাণে ডিজলভ হয়েছে, তার মানে সেটা হচ্ছে আমার আনস্যাচুরেটেড সলিউশন। আর কিউ যখন কেএসপি থেকে বেশি হয়ে যাবে তাহলে সেটাই হবে আমার সুপার স্যাচুরেটেড সলিউশন। আর সেটাই হচ্ছে আমার প্রেসিপিটেশন কন্ডিশন, যে কিউ গ্রেটার দ্যান কেএসপি। তাহলে যখন আমাদের কোনো ম্যাথ করব যে কখন প্রেসিপিটেট পড়বে তখন কি ধরে করব, কিউ ইকুয়ালস টু কেএসপি ধরে করব, কারণ ওটা হচ্ছে প্রেসিপিটেশন ওই সময় থেকে স্টার্ট হচ্ছে। প্রেসিপিটেশন পড়ছে কখন, কিউ গ্রেটার দ্যান কেএসপি, এটা হচ্ছে আমার প্রেসিপিটেশন কন্ডিশন। আচ্ছা, এর করসপন্ডিং আমরা একটা ম্যাথ করব এটা দেখার জন্য। দেখো এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে যে সলিবিলিটি প্রোডাক্ট অফ বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট মানে কি BaSO4, তাহলে বেরিয়াম সালফেটের সলিবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে সেটা হচ্ছে 1 × 10⁻10, এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম। এবার বলছে এটা কি আদৌ প্রেসিপিটেট পড়বে, যখন আমরা ইকুয়াল ভলিউম অফ 2 × 10⁻³ মোলার বেরিয়াম ক্লোরাইড আর 2 × 10⁻⁴ মোলার সোডিয়াম সালফেট সলিউশন মিক্স করছি। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে দেখো বেরিয়াম ক্লোরাইড আছে আর এখানে আমরা কি বলছি Na2SO4 আছে, তাহলে বেরিয়াম ক্লোরাইড থেকে আমি কি কি পাবো, বেরিয়াম 2+ পাবো আর 2Cl- পাবো, আর Na2SO4 থেকে কি পাবো 2Na+ পাবো প্লাস SO4 2- পাবো। তাহলে এখানে দেখো Cl- আর Na+ এদের কোনো কাজ নেই, কারণ আলটিমেট আমাকে কি দেখতে হবে, বেরিয়াম সালফেট প্রেসিপিটেট পড়ছে কিনা। তাহলে বেরিয়াম সালফেট প্রেসিপিটেট কখন পড়বে, আমার বেরিয়াম 2+ এর কনসেন্ট্রেশন দেখতে হবে আর SO4 2- এর কনসেন্ট্রেশন দেখতে হবে। এই দুটো কনসেন্ট্রেশন থেকে আমি কি বার করব, আমি আয়নিক প্রোডাক্ট বার করব। এবার আয়নিক প্রোডাক্টটা আমার কিউ মানে কেএসপি থেকে বেশি হচ্ছে নাকি আয়নিক প্রোডাক্টটা আমার কেএসপি থেকে কম হচ্ছে, আমি শুধুমাত্র সেইটুকু অপশন দেখবো, তাহলেই আমি বুঝতে পারবো যে আদৌ প্রেসিপিটেট পড়বে কি পড়বে না। তাহলে এবার আমরা 1 নম্বরটা সলভ করার চেষ্টা করি। প্রথমে দেখো কি বলছে যে বেরিয়াম ক্লোরাইড আছে, তাহলে বেরিয়াম ক্লোরাইড যদি ভেঙে যায় তাহলে আমার কি তৈরি হচ্ছে, বেরিয়াম 2+ তৈরি হচ্ছে আর 2Cl- তৈরি হচ্ছে। আবার Na2SO4 যদি আমার ভেঙে যায় তাহলে আমার কি তৈরি হবে, 2Na+ তৈরি হবে আর SO4 2- তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি বার করব, কনসেন্ট্রেশন অফ বেরিয়াম 2+, আর এখান থেকে আমি কি বার করব, কনসেন্ট্রেশন অফ Na+। তাহলে দেখো এখানে 2 × 10⁻³ মোলার যদি থাকে তাহলে বেরিয়াম 2+টাও তৈরি হবে আমার 2 × 10⁻³ মোলার, কিন্তু এখানে Na2SO4টা যদি 2 × 10⁻⁴ থাকে তাহলে 2Na+টা কি হবে 2 × 2 × 10⁻⁴ মোলার। এই অবধি আগে ক্লিয়ার হতে হবে, কেন, কারণ Na+টা কিন্তু 1 মোল Na2SO4 থেকে 2 মোল Na+ তৈরি হয়েছে, কারণ এটা হচ্ছে 1:2 তে আছে, সেই জন্য আমার কনসেন্ট্রেশন অফ Na+ এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2 × 2 × 10⁻⁴। তাহলে অল ওভার বেরিয়াম 2+ কত তৈরি হচ্ছে সেটা আমায় দেখতে হবে, কারণ কি, কারণ দেখো আমি বলেছি ইকুয়াল ভলিউম অফ বেরিয়াম ক্লোরাইড অ্যান্ড Na2SO4, তাহলে আমায় দুটোই ইকুয়াল ভলিউম নেওয়া হয়েছে। তাহলে কনসেন্ট্রেশন অফ বেরিয়াম 2+ যখন আমি ধরে নিচ্ছি যে বেরিয়াম ক্লোরাইডটা নেওয়া হয়েছে আমার VmL এবং Na2SO4 নেওয়া হয়েছে ধরে নেওয়া আমার VmL, তাই না। তাহলে আমি ধরলাম যদি VmL নেওয়া হয়ে থাকে তাহলে কনসেন্ট্রেশন অফ বেরিয়াম 2+ যখন বার করবো কিরকম ভাবে বার করব, কতটা ভলিউম নেওয়া হয়েছে বেরিয়াম ক্লোরাইড ইনটু তার কনসেন্ট্রেশন মানে 2 × 10⁻³ ডিভাইডেড বাই কি হবে, টোটাল ভলিউম, টোটাল ভলিউমটা কত V + V মানে 2V, তাহলে এটা আমার কত আসবে 1 × 10⁻³। এটা আমার কি বেরোলো, বেরিয়াম 2+ এর ফাইনাল কনসেন্ট্রেশন মানে টোটাল সলিউশনে এই যে মিক্সিংটা করা হয়েছে এই মিক্সিংটার পরে বেরিয়াম 2+ এর কনসেন্ট্রেশন কতটা। কারণ কি এই যে যেটুকু ছিল 2 × 10⁻³ এটা কি হয়েছিল, এটা হচ্ছে আমার বেরিয়াম 2+ এর কনসেন্ট্রেশন ইন বেরিয়াম ক্লোরাইড সলিউশন, কিন্তু বেরিয়াম 2+ এর কনসেন্ট্রেশন বেরিয়াম ক্লোরাইড সলিউশনে তো বার করলে হবে না, টোটাল অল ওভার সলিউশনটা কতটা বার করতে হবে, কারণ অল ওভার সলিউশনটা তো আমার 2V হয়ে গেছে, কারণ অল ওভার সলিউশনটা তো আমার অ্যামাউন্ট বেড়ে গেছে, কারণ সেখানে আমি Na2SO4 ইউজ করেছি। তাহলে আমার অল ওভার
যে ভলিউমটা আছে সেটা দিয়ে ডিভাইড করলে আমার আসবে অল ওভার কনসেন্ট্রেশন অফ বেরিয়াম 2 প্লাস। সেম একই রকম ভাবে আমরা Na প্লাস এর কনসেন্ট্রেশন বার করব। সরি, এখানে আমরা এটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে Na2SO4 এ এখানে Na প্লাস এর কনসেন্ট্রেশন তো দরকার নেই আমার, সালফেটের কনসেন্ট্রেশন দরকার। সালফেট এখানে কি আসবে, সালফেট আসবে 2 × 10⁻⁻⁴। যদি আমার Na প্লাস দরকার হতো তাহলে কিন্তু আমি 2 × 2 × 10⁻⁴ করতাম, কিন্তু এখানে তো আমার শুধুমাত্র সালফেট দরকার, কারণ সালফেট হচ্ছে আমার 1:1 এই রিঅ্যাক্ট করেছে, এটা 1:1 এ আসছে, কারণ 1 মোল Na2SO4 থেকে 1 মোল সালফেট আসছে। তাহলে আমার সালফেটের যে কনসেন্ট্রেশনটা আসবে সেটা আসবে 2 × 10⁻⁴। কিন্তু সালফেটের আমার অল ওভার কনসেন্ট্রেশন বার করতে হবে, তাহলে সালফেটের অল ওভার কনসেন্ট্রেশন কি আসবে, VmL নিয়েছিলাম আমরা সোডিয়াম সালফেট, ইনটু তার কনসেন্ট্রেশন হচ্ছে 2 × 10⁻⁴, ডিভাইডেড বাই কি হবে, টোটাল ভলিউম 2V, তাহলে এটাও আমার আসবে 1 × 10⁻⁴। তাহলে আমার দেখো Ba2 প্লাসেরও কনসেন্ট্রেশন চলে এসছে আর SO4 2 এর কনসেন্ট্রেশন চলে এসছে। এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে তাদের কনসেন্ট্রেশন কতটা সেটা এসছে। তাহলে এর যে মাল্টিপ্লিকেশন বেরোবে সেটা হচ্ছে কিউ। তাহলে কিউ অফ BaSO4 ইকুয়ালস টু কি আসবে, কনসেন্ট্রেশন অফ বেরিয়াম 2 প্লাস ইনটু আসবে কনসেন্ট্রেশন অফ SO4 2 কারণ বেরিয়াম সালফেটকে ভাঙলে তো তাই হয়, Ba2 প্লাস আর SO4 2 আর দুজনেরই মানে দুটো আয়নেরই কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে আসবে আমার বেরিয়াম 2 প্লাস টু দি পাওয়ার 1 ইন্টু সালফেট টু দি পাওয়ার 1, মানে এখানে আমার দুটোর মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা আসবে 1 × 10⁻⁻7। এবার দেখো প্রথম কোশ্চেনে কি বলা আছে, প্রথম কোশ্চেনে বলা আছে আমার সলিউবিলিটি প্রোডাক্ট হচ্ছে 1 × 10⁻10। তাহলে প্রথম কোশ্চেনে যদি আমার সলিউবিলিটি 1 × 10⁻10 হয় সলিউবিলিটি প্রোডাক্টটা, তাহলে এক নম্বর সিচুয়েশনটা কি হচ্ছে দেখো, কিউটা আমার গ্রেটার দ্যান কেএসপি চলে এসেছে, তাই না, কারণ কিউ এর ভ্যালুটা এসছে আমার 1 × 10⁻7 আর কেএসপি হচ্ছে 10⁻10 অর্ডারে, তাহলে কেএসপিটা ছোট। তাহলে এখানে কি হবে, এখানে আমার হবে প্রেসিপিটেশন অকার, কারণ আমার এখানে কিউ গ্রেটার দ্যান কেএসপি এসছে, তাহলে এখানে আমার প্রেসিপিটেশন পড়বে। এবার আমায় দেখতে হবে পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলা আছে দেখো, বলছে ইকুয়াল ভলিউম অফ 2 × 10⁻8 মোলার বেরিয়াম ক্লোরাইড আর 2 × 10⁻3 মোলার সোডিয়াম সালফেট। তাহলে এবার এইটা দেখি, তাহলে প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টা করছি আমি, তাহলে এক্ষেত্রে বেরিয়াম 2 প্লাস কত হবে, একই নিচ্ছি আমি, ভি নিচ্ছি টোটাল মোল, ইন্টু কি হবে, ইন্টু হবে আমার 2 × 10⁻8 ডিভাইডেড বাই কি হবে 2V, তাহলে এখানে আমার আসবে 1 × 10⁻8। আর কনসেন্ট্রেশন অফ SO4 2 টা কি হবে, কনসেন্ট্রেশন অফ SO4 2 হবে একই রকম ভাবে VmL আমি নেবো, ইনটু আসবে আমার 2 × 10⁻3 মোলার ডিভাইডেড বাই আসবে আমার 2V, তাহলে এটা আসবে 1 × 10⁻3। তাহলে কিউ কত আসবে, কিউ আসবে দুটোর মাল্টিপ্লিকেশন, তাহলে কিউ আসবে 1 × 10⁻11 whereas KSP is given as 10⁻10। তাহলে এটা কি হচ্ছে, KSP থেকে ছোট হচ্ছে, তাহলে আমার 2 নম্বর যে সিচুয়েশনটা আমি সেখানে কি লিখবো, নো প্রেসিপিটেশন, তাহলে এক্ষেত্রে কোনো প্রেসিপিটেশন পড়বে না। তাহলে 1 নম্বর আর 2 নম্বর আমি দুটোই সলভ করেছি, তাহলে 1 নম্বরে কি হবে, 1 নম্বরে আমার প্রেসিপিটেশন পড়বে, আর 2 নম্বরে কি হলো, 2 নম্বরে আমার কোনো প্রেসিপিটেশন পড়বে না। এবং এই যে ম্যাথটা আমরা করলাম এটা কমপ্লিটলি বেসড অন সলিউবিলিটি এন্ড আয়নিক প্রোডাক্ট প্রিন্সিপাল। আমরা কিভাবে সলিউবিলিটি প্রোডাক্ট বার করছি, কিভাবে আয়নিক প্রোডাক্ট বার করছি, এটা আমরা আগের স্লাইডগুলোতেই দেখেছি। এরপরে আমরা একটা জাস্ট লাস্ট ম্যাথ করব। এই ম্যাথটা দেখো কি দেওয়া আছে, বলেছে H2S is passed through a solution of 0.01 molar zinc chloride. Calculate the lowest pH at which zinc sulfide can be precipitated. তাহলে জিঙ্ক সালফাইড প্রেসিপিটেটেড পড়ছে মানে কি, কিউটা কেএসপির সাথে ওই সময় সমান হচ্ছে, এটা আমায় ধরতে হবে, কারণ এখানে তো আমি আর কোনো কিছু বার করতে দেয়নি যে কিউ গ্রেটার দ্যান কেএসপি দেখাও বা কেএসপি গ্রেটার দ্যান কিউ দেখাও, সেটা তো নয়। এখানে একটা অঙ্ক যখন করতে দিচ্ছে যে প্রেসিপিটেশন কন্ডিশন ধরে তোমায় অন্য কিছু বার করতে দিচ্ছে, তাহলে প্রেসিপিটেশন কন্ডিশনটা আমায় ইকুয়াল ধরে আমায় করতে হবে আপাতত। তাহলে সলিউবিলিটি প্রোডাক্ট আমায় দিয়ে দিয়েছে 1 × 10⁻23। তাহলে আমি জিঙ্ক সালফাইডকে যদি ভাঙি আমার কি কি আসবে, জিঙ্ক 2 প্লাস আসবে আর প্লাস আমার আসবে S2 মাইনাস। তাহলে এস সলিউবিলিটি যদি এস হয় তাহলে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন হবে এস আর সালফাইডের কনসেন্ট্রেশন হবে এস। তাহলে KSP টা কি আসবে, কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2 প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ সালফাইড ইকুয়ালস টু, তাহলে আমার আসবে A স্কয়ার, তাই তো, এটা আমার KSP। এবার KSP কিন্তু অলরেডি আমার গিভেন, সেটা হচ্ছে 1 × 10⁻23, এটা গিভেন। এবার আমায় কি বার করতে হবে, তাহলে দেখো এক্ষেত্রে আমার কনসেন্ট্রেশন অফ তাহলে জিঙ্ক 2 প্লাস গিভেন, এটা গিভেন, এটা কোথা থেকে আমরা পাচ্ছি দেখো 0.01 মোলার জিঙ্ক ক্লোরাইড।
এখন জিঙ্ক ক্লোরাইডকে যদি আমরা ভাঙি তাহলে কি তৈরি হবে, জিঙ্ক 2+ তৈরি হবে, প্লাস 2Cl- তৈরি হবে। তাহলে 0.01 মোলার যদি জিঙ্ক ক্লোরাইড ভাঙে তাহলে জিঙ্ক 2+ কত তৈরি হবে, 0.01 মোলারই তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমার 0.01 মোলার। এবার দেখো সালফাইডটা নিয়ে কি বলছে। সালফাইডটা কিন্তু আমার বলা নেই, সালফাইডের কনসেন্ট্রেশনটা আমার দেওয়া নেই। তাহলে সালফাইডের কনসেন্ট্রেশনটাকে আমায় বার করতে হবে। এখানে সালফাইডের কনসেন্ট্রেশনটা কোথা থেকে বেরোবে। আচ্ছা, এখানে একটা ডেটা অ্যাকচুয়ালি মিসিং ছিল, আমি তাই এটাকে ইনকর্পোরেট করেছি। সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ H2S। এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে, KH2S মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ H2S। তাহলে দেখো সালফাইডের কনসেন্ট্রেশন দেওয়া নেই, আমরা সালফাইডের কনসেন্ট্রেশনটা ওখান থেকে পাবো। তাহলে এবার আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তাহলে বার করি। তাহলে যে H2S যদি ভাঙে তাহলে কি তৈরি হবে, 2H প্লাস প্লাস S2 মাইনাস, মানে যদি ডিসোসিয়েট করে। তাহলে এখানে K ইকুয়ালস টু কি হবে, কনসেন্ট্রেশন অফ H প্লাস হোল স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ সালফাইড দিয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ H2S। এটা আসবে আমার। তাহলে এখানে আমার যেগুলো জানা আছে সেটা কি, কনসেন্ট্রেশন অফ সালফাইড এটা আমায় বার করতে বলেছে, আর তোমার কনসেন্ট্রেশন অফ H2S এটা আমায় জানতে হবে, আর কনসেন্ট্রেশন অফ H+ এর হোল স্কোয়ার। তাহলে আমায় আলটিমেট কোশ্চেনটাতে আমি কিভাবে আমি কি এগোবো সেটা দেখো। আমার তাহলে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন আমার জানা। তাহলে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন যখন আমার জানা হয়ে গেছে, তখন আমি এখান থেকে কি পাবো, সালফাইডের কনসেন্ট্রেশন পেতে পারি। কেন, কারণ আমার প্রেজেন্ট কন্ডিশনটা কি, প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে Q ইকুয়ালস টু KSP ধরতে হবে। ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি তাহলে 1 × 10⁻⁻23। তাহলে এখনই তো প্রেসিপিটেটটা পড়বে। তাহলে এই প্রেসিপিটেশন কন্ডিশনটা কখন হবে, বা কখন অ্যাকচুয়ালি প্রেসিপিটেশন কন্ডিশনটা আমরা পাবো, যখন সালফাইডের কনসেন্ট্রেশনটা আমার হবে 1 × 10⁻⁻23 ডিভাইডেড বাই 0.01, তাই তো, কারণ আমার জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন 0.01 মোলার। তাহলে এখান থেকে আমি পাবো সালফাইডের কনসেন্ট্রেশনটা। দেখো যেই আমি সালফাইডের কনসেন্ট্রেশন পেলাম, এই সালফাইডের কনসেন্ট্রেশনের যে ডেটাটা হবে সেটা আমি কোথায় ফিট করব, আমি এখানে ফিট করব। এই সালফাইডের কনসেন্ট্রেশনের ডেটা আমি ফিট করব এই সালফাইডের কনসেন্ট্রেশন। তাহলে আমি এখান থেকে সালফাইডের কনসেন্ট্রেশন পেলাম। এবার আমরা কি পাবো দেখো, কে এর ভ্যালু, কে এর ভ্যালু অলরেডি গিভেন এখানে। কে অফ H2S আমি বলে দিয়েছি 1.3 × 10⁻⁻20। তাহলে আমার দরকার কি আর, কনসেন্ট্রেশন অফ H2S। এবার কনসেন্ট্রেশন অফ H2S ইন এ স্যাচুরেটেড সলিউশন অফ H2S এটা বলে দিয়েছে 0.1 মোল পার লিটার। তাহলে আমি যেটা পাবো এবারে সেটা হচ্ছে আমি H+ পাবো। তাহলে আমি H+টা পেয়ে যাব এখান থেকে। তাহলে H+ আমি যখনই পাবো, এটা ক্যালকুলেটেড, H+ আমি যখন পাবো সেখান থেকে আমি কি পাবো, pH পাবো, নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H+। তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা আমি কি দিয়েছিল, পুরোটা ঘুরিয়ে দিয়েছিল যে জিঙ্ক ক্লোরাইডের সলিউশন আছে, ওখানে লোয়েস্ট pH বার করতে বলেছে যখন আমার জিঙ্ক সালফাইড প্রেসিপিটেট পড়বে। তাহলে লোয়েস্ট pH যখন জিঙ্ক সালফাইড প্রেসিপিটেট পড়বে মানে কি, আমি তখন Q ইকুয়ালস টু KSP ধরছি। KSP যেহেতু আমার দেওয়া আছে সেটাই হচ্ছে আমার Q তাহলে। এবং কনসেন্ট্রেশন টার্মগুলো কি, কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2+ ইন্টু সালফাইড ইকুয়ালস টু আমার KSP ভ্যালু আসবে। এবার এখান থেকে আমি দেখো, আমরা অলরেডি এখানে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন যেটা আছে সেটা তো আমরা অলরেডি জানি। তাহলে জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন জানলে আমরা সালফাইডের কনসেন্ট্রেশনটা পেয়ে যাচ্ছি। যেই সালফাইডের কনসেন্ট্রেশন পাচ্ছি তখন আমরা ইকুইলিব্রিয়াম অফ H2S যেটা দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ H2S, সেখান থেকে দেখো আমরা সালফাইডের কনসেন্ট্রেশন পাওয়ার কারণে এবং কনসেন্ট্রেশন অফ H2S দেওয়া আছে এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কনসেন্ট্রেশন অফ H+ পাবো। কনসেন্ট্রেশন অফ H+ যেই আমার বেরোবে সেখান থেকে আমি তার করসপন্ডিং pH বার করতে পারবো। তাহলে এই pHটা মেনটেন করলেই তো অ্যাকচুয়ালি সালফাইডের কনসেন্ট্রেশনটা আমরা এটা পাচ্ছি। তার মানে এই pH কন্ডিশনেই অ্যাকচুয়ালি আমার জিঙ্ক সালফাইড প্রেসিপিটেট পড়ছে। তাহলে এটা হলো টোটাল আমাদের সলিউবিলিটি প্রোডাক্ট এবং আয়নিক প্রোডাক্টের ক্লাস। এই ক্লাস সম্বন্ধে যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, কারণ ডাউট কারো থাকতে পারে, তাহলে ডিরেক্টলি এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে ওইখানে কমেন্ট করতে পারো, অথবা ডিরেক্টলি আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারো। তার ওয়েবসাইট হলো www.nsinsti.com, অথবা আমাদের মেল পাঠাতে পারো nsinsti@gmail.com এ, অথবা ডিরেক্টলি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8240169097 নাম্বারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। See you in the next class. Bye bye.